নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এখন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে এই কিষাণ বাণী অনুষ্ঠানে, সেটি হচ্ছে গ্রিন হাউস পদ্ধতিতে জারবেরা ফুলের চাষ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে যিনি বিশেষজ্ঞা হিসেবে রয়েছেন, ডক্টর অনন্যা চক্রবর্তী, সহকারী অধ্যাপিকা, কৃষি সম্প্রসারণ বিভাগ, সিকম স্কিল ইউনিভার্সিটি। নমস্কার অনন্যা দেবী, আপনাকে প্রথমে আপনার কাছ থেকে জানবো যে এই গ্রিন হাউস পদ্ধতিতে এই ফুল চাষ করতে গেলে প্রথমে যে গ্রিন হাউসটি তৈরি করতে হবে, সেই গ্রিন হাউস তৈরি করবেন কেমন করে এবং সেই ক্ষেত্রে চাষিদের খরচ কেমন হতে পারে? নমস্কার চাষি ভাইরা। আচ্ছা, এই প্রসঙ্গে বলার আগে সবার আগে বলে রাখি গ্রিন হাউস জিনিসটি কি। গ্রিন হাউস হলো এমন একটি সংরক্ষিত কক্ষ যেটি ব্যবহার করা হয় উচ্চমানের মূল্যবান সবজি, ফুল বা ফল চাষ করার জন্য। এই রকম কক্ষ তৈরির মূল উদ্দেশ্যই হলো সংবেদনশীল ফসল চাষ। এই ধরনের কক্ষ এমনভাবে তৈরি করা যায় যাতে অতিরিক্ত গরম বা ঠান্ডার থেকে ফসলকে রক্ষা করা সম্ভব হয়। এবার আসি গ্রিন হাউস তৈরি কিভাবে করবেন চাষি ভাইয়েরা। গ্রিন হাউস প্রধানত কাচের তৈরি হলেই ভালো, তবে অবস্থা ভেদে যদি একটি সিনথেটিক সবুজ কাপড় এবং বাঁশের তৈরি একটি কাঠামো দিয়ে গ্রিন হাউস তৈরি করা হয় তবে সেটিও অবস্থা ভেদে কাজে আসতে পারে। এইবারে আসি গ্রিন হাউস তৈরির খরচের ওপর। এটি একটি সাধারণ মানের গ্রিন হাউস তৈরির খরচ হলো প্রতি বর্গমিটারে 300 থেকে 500 টাকা। যে গ্রিন হাউসে পাখার সুবিধা আছে সেটি তৈরির খরচ প্রতি বর্গমিটারে প্রায় 800 থেকে 1000 টাকা এবং একটি সর্ব সুবিধা সম্পন্ন এবং স্বয়ংক্রিয় গ্রিন হাউস তৈরির খরচ প্রতি বর্গমিটারে 2000 থেকে 3500 টাকা অবধি হতে পারে। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখা ভালো যে গ্রিন হাউস তৈরির জন্য চাষি ভাইয়েরা ভারত সরকারের রাষ্ট্রীয় উদ্যান আয়োগ থেকে সর্বোচ্চ 50% অবধি সাবসিডি পেতে পারেন। আচ্ছা, একেবারে সরাসরি পরের প্রশ্নে আপনার কাছে আসবো, সেটা হচ্ছে এই গ্রিন হাউসের ক্ষেত্রে কিরকম ধরনের জলবায়ু এবং মাটির প্রয়োজন হয়? প্রথমেই আসি পরিবেশের কথায়। জারবেরা ফুলের সর্বাধিক উৎপাদনশীলতা দেখা যায় যখন দৈনিক উষ্ণতা থাকে 22 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাত্রিকালীন উষ্ণতা থাকে 12 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ পশ্চিমবঙ্গের চাষি ভাইরা মূলত শীতকালে এই ফুলের চাষ করতে পারেন। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখা ভালো যে গ্রিন হাউস পরিবেশে সারা বছরই এই ফুলের চাষ করা সম্ভব। এরপর আসা যাক মাটির কথায়। সুনিকাশি ব্যবস্থা সম্পন্ন স্বল্প ক্ষারীয় জমি যার পিএইচ 5.5 থেকে 7 মধ্যে এই রকম মাটি জারবেরা ফুল চাষের জন্য উপযোগী। এইবার বলি জমি তৈরি এবং চারা রোপণের বিষয়ে। জারবেরার চারা রোপণের আগে জমিতে ধূমিকরণ করলে তা মাটিতে বসবাসকারী ক্ষতিকর অণুজীব যেমন ফাইটোফথোরা, ফাইথিয়াম, ফিউজারিয়াম ইত্যাদিকে দমন করে। এক্ষেত্রে প্রতি বর্গমিটার জমিতে 2% ফর্মালডিহাইড, যেটা হচ্ছে 100 ml ফর্মালডিহাইড প্রতি 5 লিটার জলে মিশিয়ে চাষি ভাইদের জমিতে সেটা প্রয়োগ করতে হবে। এছাড়াও 30 গ্রাম ড্যাজোমেট দিয়ে ধূমিকরণও করা সম্ভব। চারা রোপণের জন্য 1 থেকে 2 মিটার চওড়া এবং 30 সেন্টিমিটার উঁচু সমতল ঢিবি তৈরি করতে হবে। চারা রোপণের পূর্বে ফার্মইয়ার্ড ম্যানিওর, বালি এবং কোকোপিট বা ধানের কুঁড়ো দিয়ে তৈরি মাটি মেশালে তা চারাগাছের বৃদ্ধিতে সাহায্য করে। এক্ষেত্রে বলে রাখি যে এই FIM, বালি এবং ধানের কুঁড়ো বা কোকোপিটের যে অনুপাত সেটি 2:1:1 হলে সব থেকে উপযোগী। সম্পূর্ণ জমি প্রস্তুত হওয়ার পর 2 থেকে 3 দিন পলিথিন শীট বিছিয়ে রাখতে হবে। সুবৃদ্ধি সম্পন্ন টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি চারাগাছই জারবেরা চাষের জন্য সব থেকে উপযোগী। এক্ষেত্রে 4 থেকে 6টি পাতাযুক্ত চারা আমাদের নিতে হবে এবং রোপণের জন্য সব থেকে উপযোগী হচ্ছে চারাগাছ থেকে চারাগাছের দূরত্ব যদি 30 সেন্টিমিটার রাখা হয় এবং একটি চারাগাছের সারি থেকে অপর সারির দূরত্ব যদি 40 সেন্টিমিটার রাখা হয়, সেক্ষেত্রে চাষি ভাইয়েরা সব থেকে বেশি উৎপাদনশীলতা পেতে পারেন। একেবারে সরাসরি পরের প্রশ্নেই আসবো, সেটা হচ্ছে এই গ্রিন হাউস পদ্ধতিতে জারবেরা ফুলের চাষ করার ক্ষেত্রে সেচ দেওয়ার ক্ষেত্রে চাষি বন্ধুরা কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন বা কেমন করে সেচ দেবেন সেই সম্পর্কে যদি একটু জানান। গ্রিন হাউস পদ্ধতিতে কেবলমাত্র 2 ভাবেই জলসেচ সম্ভব। একটি হচ্ছে বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন, আরেকটি হচ্ছে স্প্রিংকলার ইরিগেশন। এক্ষেত্রে ড্রিপ
ইরিগেশন বা বিন্দু সেচ পদ্ধতি জারবেরা ফুলের জন্য সর্বাপেক্ষা বেশি উপকারী। 2 থেকে 3 দিন অন্তর 15 থেকে 20 মিনিটে প্রায় 4 লিটার জল প্রতি চারা গাছের জন্য দিতে হবে। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখা ভালো, জলের পরিমাণ এবং মাটির আর্দ্রতা যেন কোনো রকমেই চলে না যায়। চাষি ভাইদের এই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। পরের প্রশ্নে আসবো, জানতে চাইবো অনন্যাদির কাছ থেকে, সেটা হচ্ছে এই অনুখাদ্য এবং সার প্রয়োগের বিষয়ে। সেই ক্ষেত্রে চাষি বন্ধুরা যারা এই ফুলের চাষ করবেন তারা কোন কোন দিকটায় খেয়াল রাখবেন? আচ্ছা, এ প্রসঙ্গে বলি, অনুখাদ্য প্রয়োগের ক্ষেত্রে জারবেরা চাষে অনুখাদ্য প্রয়োগ খুবই কম এবং তা অনুখাদ্য খুবই কম পরিমাণে এবং খুব কম অনুখাদ্য প্রয়োগ করেই এক্ষেত্রে চাষি ভাইয়েরা বেশি উৎপাদনশীলতা পেতে পারেন। চারা রোপণের 3 সপ্তাহ পর থেকে সেচের জলের সাথে এই অনুখাদ্য মিশিয়ে চারা গাছে প্রয়োগ করা যাবে। অনুখাদ্য প্রয়োগের ক্ষেত্রে একটি নিয়ম অনুসরণ করা যেতে পারে। এক্ষেত্রে সহজভাবে বলতে গেলে প্রতি সোম, বুধ এবং শুক্রবারে প্রতি 500 বর্গমিটারে 700 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট, 400 গ্রাম পটাশিয়াম নাইট্রেট এবং 20 গ্রাম আয়রন নাইট্রেটের মিশ্রণ প্রয়োগ করতে হবে এবং প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার 300 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, 700 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট এবং 700 গ্রাম ম্যাঙ্গানিজ সালফেট এবং 5 গ্রাম সোডিয়াম মলিবডেট এবং খুব কম পরিমাণে বোরাক্স দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম 7 দিনের মধ্যে 6 দিন আমরা এই চারা গাছগুলিতে নিয়মিত আমরা অনুখাদ্য প্রয়োগ করব এবং সেটি খুবই পরিমিত মাত্রায়। অনুখাদ্য বেশি প্রয়োগ করলে চারা গাছের কিন্তু বৃদ্ধি হবে, কিন্তু সেখানে ফুল ফুটবে না। আরেকটি ব্যাপারে বলে রাখা ভালো, চারা গাছের পুষ্টির জন্য হেক্টর প্রতি 2.5 টন নিমখোল রোপণের সময় যদি দেওয়া যেতে পারে তাহলে সেটি খুবই ভালো। বেশ, রক্ষণাবেক্ষণ সম্পর্কেই শুনছি, আরেকটু বিস্তারিতভাবে জানবো যে চারা গাছ রোপণের পর থেকে কেমন করে সেটিকে যত্ন নেওয়া যাবে। আচ্ছা, জারবেরা ফুল কিন্তু খুবই সেন্সিটিভ বা খুবই সংবেদনশীল একটি ফুল। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে এই জমিতে জারবেরা ফুল যে জমিতে চাষ করা হচ্ছে সেই জমিতে যেন কোনো রকমেই আগাছা বৃদ্ধি না হয়। যদি আগাছা বৃদ্ধি হয়ে যায় তবে সেই আগাছাই জমির সমস্ত অনুখাদ্য নিয়ে নেবে এবং সেক্ষেত্রে জারবেরা ফুলের পুষ্টি অনেক ক্ষেত্রেই বিঘ্নিত হবে। তাহলে সর্বপ্রথম এক্ষেত্রে যা করতে হবে চাষি ভাইদের সেটা হলো চারা রোপণের 2-3 দিন পর থেকেই জমির আগাছা উপড়ে ফেলতে হবে। 2 মাস অবধি চারা গাছে কুড়ি এলে তা কেটে ফেলতে হবে এবং 2 মাসের পর থেকে চারা গাছে ফুল ফুটতে দিতে হবে। মাটিকে রেকারের সাহায্যে ভালোভাবে উর্বর করতে হবে যাতে জল, হাওয়া এবং অনুখাদ্য যথাযথভাবে চারা গাছের মূল দিয়ে শোষিত হতে পারে। সমস্ত হলুদ পাতা যথাসম্ভব ছেড়ে ফেলতে হবে। অনেকখানি শুনতে পেলাম বা জানতে পারছি এই ফুল চাষ সম্পর্কে। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে জানতে চাইবো যে কি ধরনের রোগ এবং পোকার আক্রমণের সম্ভাবনা এই ফুলের ক্ষেত্রে হয়ে থাকে। পোকার কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হবে সুতাকৃমি বা নিমাটোডের কথা। সাদা মাছি, অ্যাফিড এই জাতীয় পোকা এই ফুলের জন্য সব থেকে ক্ষতিকর। এক্ষেত্রে অ্যাফিড বা সাদা মাছি দমনের জন্য প্রতি 1 লিটার জলে 2 মিলিলিটার ডাইমিথয়েট মিশিয়ে স্প্রে করতে হবে এবং সুতাকৃমি বা নিমাটোড প্রতিরোধের জন্য হেক্টর প্রতি 2.5 কেজি ব্যাসিলাস সাবটিলিস বা সিউডোমোনাস ফ্লোরেসেন্স প্রয়োগ করতে হবে। যদি রোগের কথা বলতে হয় তবে কুড়ি পচা, কাণ্ড ভাঙা, পাতার বেগুনি বা হলুদ হয়ে যাওয়া এসব হতে পারে। এক্ষেত্রে জমিতে যথাযথ ফসফরাস সমৃদ্ধ সার প্রয়োগ করতে হবে এবং মাটিতে জল যাতে কোনোভাবেই কমে না যায়, পরিমিত থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কুড়ি পচা রোগের ক্ষেত্রে লিটার প্রতি জলে 2 গ্রাম কপার অক্সিক্লোরাইড মিশিয়ে স্প্রে করতে হবে। একেবারে শেষে জানতে চাইবো যে এই পদ্ধতিতে ফুল চাষ করলে তার উৎপাদনশীলতা এবং লাভ কি পরিমাণ হতে পারে? আচ্ছা, এই ফুলের যে চারাগাছ রোপণ থেকে চারাগাছ উৎপাদন অবধি বা ফুল চয়ন অবধি সময়টা হচ্ছে 3 মাস। তাহলে 3 মাস পর থেকেই এই ফুল বাজারজাত করা যাবে এবং ওঠানো যাবে। গাছ প্রতি মাসে 2টি করে কাণ্ডযুক্ত ফুল পাওয়া যেতে পারে এবং গ্রিনহাউস পরিবেশে প্রতি বছর প্রতি বর্গমিটার জমিতে 130 থেকে 160টি করে কাণ্ডযুক্ত ফুল পাওয়া যেতে পারে। এই ফুল অতি সংবেদনশীল হওয়ায়
একে উৎপাদনের পর যদি সঙ্গে সঙ্গে বাজারজাত না করা হয় তাহলে এটিকে খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রতিটি ফুলে সবসময় হালকা পলিথিন পেপারের সাহায্যে মুড়িয়ে রাখতে হবে। এবং যদি এই ফুল বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করতে হয় তবে সংরক্ষণ কক্ষটির তাপমাত্রা যেন 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি কোনোভাবেই না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সর্বশেষে বলি, এই ফুল থেকে চাষি ভাইয়েরা কি পরিমাণ লাভ পেতে পারে। চাষি ভাইয়েরা সর্বাপেক্ষা লাভ পেতে পারেন যদি তারা এই ফুল বিদেশে রপ্তানি করতে পারেন। আন্তর্জাতিক বাজারে এই ফুলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 200 থেকে 300 টাকা, মানে এক একটি কাণ্ডযুক্ত ফুলের 200 থেকে 300 টাকা অবধি আন্তর্জাতিক বাজারে চাষি ভাইরা দাম পেতে পারেন। ভারতীয় বাজারেও এই ফুলের চাহিদা রয়েছে এবং এক একটি ফুল প্রায় 20 থেকে 50 টাকা মূল্যে বাজারজাত করা যেতে পারে। তাই একথা বলা যেতেই পারে যে উৎপাদন খরচের তুলনায় এই ফুলের বাজার মূল্য অনেকটাই বেশি। এবং এক্ষেত্রে একটা কথা মনে করিয়ে দেওয়া ভালো যে একবার চারা গাছ রোপণ করলে কমপক্ষে 2 বছর তার থেকে ফুল পাওয়া সম্ভব। খুব সুন্দর, আমরা অনেকগুলি বিষয় আজকে জানতে পারলাম ফুল চাষ সম্পর্কে, কারণ ফুল আমরা প্রত্যেকেই ভালোবাসি, আর ফুল চাষ করে যে এই পরিমাণ লাভ করা সম্ভব সেইটা আগে শুনে থাকলেও আজকে আবার নতুন করে জানতে পারলাম। সুতরাং চাষি বন্ধুরা যদি কেউ মনে করেন যে ফুল চাষ করে একটা বড় অংশের লাভ করতে চান তাহলে কিন্তু এই ফুলের চাষ নিঃসন্দেহে করতে পারেন। অনেক ধন্যবাদ অনন্যা দেবী আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। নমস্কার। এতক্ষণ কিষাণ বাণীর প্রথম পর্বে আপনারা শুনছিলেন জারবেরা ফুলের চাষ নিয়ে কথা। কিষাণ বাণীর এই পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো একজন চাষি বন্ধুর সঙ্গে যিনি নিজে হাতে এই ফুলের চাষটা করছেন। আমরা কথা বলবো বাঁকুড়া জেলার ননগর গ্রামের চাষি বন্ধু বিমান ঘোষের সঙ্গে। বিমানবাবু, আপনাকে এই আসরে স্বাগত জানাই। নমস্কার। বিমানবাবু, আপনি নিজে হাতে এই চাষ তো করছেন, ফুলের চাষটা, এটা কবে থেকে শুরু করলেন? আমি গত বছর থেকে করছি। গত বছর থেকে। আচ্ছা, এই যে জারবেরা ফুলের চাষ, এই ফুলটা চাষ করার কথা আপনি ভাবলেন কেন? এই ফুলের কথাটা বলতে আপনি বলতে পারেন আমি একটা আপ্লুত হয়েছিলাম এই চাষটা করার জন্য। এই চাষটা করলে খুবই নাকি লাভবান হওয়া যায়, তো সেখান থেকেই আমি এই চাষটা শুরু করেছিলাম। আচ্ছা, আপনার একটু মনে হয় এরকম একটা রিস্ক নেওয়া যেতে পারে? হ্যাঁ, প্রথমে মনে হয়েছিল, তারপর আমি 2-4 জনের সাথে কথা বলেও দেখেছি, বা যিনি করেছিলেন তারা, ওনার সাথেও যোগাযোগ করেছিলাম, তো উনি আমাদেরকে সব রকম ভাবে সাহায্য করেছিলেন কিভাবে শুরু করতে হবে বা কতটা লাভ ক্ষতি হবে বা কতটা আমি আয় করতে পারবো এই চাষটা থেকে। তো তারপরেই আমি শুরু করেছিলাম, ওনার সাথে কথা বলেই। আপনি বুঝলেন যে এটাতে লাভজনক। হ্যাঁ। এবার আমি যেটা জিজ্ঞেস করতে চাই আপনাকে, এই যে যখন আপনি ভাবলেন এই ব্যাপারটা, তো তখন আপনার কাছে তো কতগুলো প্ল্যান এলো যে আপনাকে প্রথম একটা জায়গা নির্বাচন করতে হবে এবং এটা তো পলি হাউসের মধ্যেই করতে হয়, তাই তো? হ্যাঁ, একদম পলি হাউসের মধ্যেই করতে হয়। তখন পলি হাউস নিয়ে আপনি ভাবনা চিন্তা শুরু করলেন এবং পলি হাউস বানালেন। এই পলি হাউসটা বানাতে গেলে যদি কোনো একজন চাষি বন্ধু ধরুন এটা শুরুই করতে চায়, তাহলে কোন কোন জায়গাগুলো নিয়ে ভাবতে হবে, কত খরচ হবে এই জায়গাটা? আচ্ছা, তো প্রথমে আমি বলি, তো এই জারবেরা ফুলের চাষটা করার জন্য আপনাদের যে মাটিটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার খুব সহজে যাতে নিকাশি অবস্থাটা ভালো থাকে সেই রকম একটা মাটির উপর করতে হবে। তো আমি যে পলি হাউসটা বানিয়েছিলাম সেটা 4 কাঠা জায়গার উপর ছিল। আমার মোটামুটি খরচা পড়েছিল 1.5 লক্ষ টাকার মতো। তো আমি সব থেকে কম দামি যে মেটেরিয়াল হয় সেগুলো দিয়ে বানিয়েছিলাম। তো আমি ব্যবহার করেছিলাম বাঁশ, সিমেন্টের খুঁটি, এরকম জাতীয় কিছু জিনিস, এবং উপরে হচ্ছে আপনার ইউভি রে প্রোটেক্টেড এরকম একটা পলিথিন দিতে হবে, এবং তার চারপাশে যে শেড হয় না, সবুজ কালারের একটা দেখেছেন, তো ওইটা ইউজ করতে হবে, যাতে সূর্যের আলোটা আংশিকভাবে ছায়া, সূর্যের আলোটা ডাইরেক্টলি ওই চারাগুলোর উপর না পড়ে। এটা কেন? কারণ জারবেরা হচ্ছে আপনার শীতকালীন দেশের ফুল বলতে পারেন। তো এর উপর যদি সূর্যের আলো সরাসরি ভাবে পড়ে তো প্রথম দিকে হয়তো একটা লাভজনক, কিন্তু যখন আপনার ওই ফুলের কুড়িগুলো আসতে শুরু করবে তখন যদি এই সূর্যের রশ্মিটা এর উপর পড়ে তাহলে ফুলের কোয়ালিটিটা অতটা ভালো পাবেন না, বা ফুল অতটা দেবে না, আপনার যে যতটা ফুল হওয়া প্রয়োজন বা যতটা হওয়া উচিত তার থেকে একটু কম পাবেন। তাহলে মোটামুটি কোনো একজন চাষি বন্ধু যদি শুরু করতে চান তাহলে তিনি মোটামুটি 1.5 লাখ টাকার মধ্যে এটা করা যাবে। হ্যাঁ। আচ্ছা, এই 1.5 লাখ টাকার তো বোধহয় সরকারের কাছে তো বোধহয় সাবসিডিও পাওয়া যায়। হ্যাঁ, আপনার প্রায় 50% সাবসিডি গভর্নমেন্ট দেবে। তো আমার সাবসিডি লাগে না, কারণ আমার ফিনান্সিয়াল সাপোর্ট ছিল, তো তাই আমি নিজে থেকেই করেছিলাম আর কি। এখানে তো জল সেচের একটা খুব স্থায়ী ব্যবস্থা করতে হয়। হ্যাঁ। আপনি সেটা কিভাবে করলেন? যেহেতু আমার আপনার এটা নেটের ভিতরে হচ্ছে, তো এটা থেকে বাইরে থেকে আপনার ওই নালার মাধ্যমে যেটা হয় না সেটা তো আপনার করা যাবে না, তো এটাতে ড্রিপ ইরিগেশন করতে হয়, যেটা একটা প্রথা আছে।
তো এক্ষেত্রে আমার কাছে ড্রিপ ইরিগেশন যেহেতু ছিল না, তো আমি ওই কলসি হয় না, কলসি দিয়ে প্রত্যেকটা গাছের চারা চারায় জল দিয়ে ব্যবস্থা করেছিলাম। তো অনেকে যারা এর থেকে বেশি টাকা ব্যয় করতে পারবেন, তো তারা যদি ড্রিপ ইরিগেশন সিস্টেম এর মধ্যে করে নেন বা স্প্রিংলার ইরিগেশন করে নেন, তাহলে এর সুবিধাজনক হয় একটু ব্যাপারটা। আচ্ছা, স্প্রিংলার তো এমনি সরকার থেকে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ, শুধুমাত্র ওই জিএসটি টাকাটা বাদ দিয়ে পুরোটাই সরকারের কাছ থেকে পাওয়া যায়। এটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের একটা যৌথ উদ্যোগের পরিকল্পনা, তো এটা আপনারা পেতেই পারেন। আচ্ছা, এবারে চারা চারা পাওয়াটা তো একটা মানে মুশকিল, কারণ এই এলাকাতে তো খুব কম চাষ হয়। হ্যাঁ একদমই, চারা পাওয়াটা একটা মুশকিলই বটে। তো আমি প্রথমে চারা সেরকম ভাবে লোকালে পাইনি, তো আমি তো যার কাছ থেকে আমি জেনেছিলাম যে কোথা থেকে চারা নেবো, তো তিনি আমাকে সাজেস্ট করেছিলেন যে আপনার ব্যাঙ্গালোরের একটা নার্সারি থেকে আমি চারাগুলো অনলাইনে অর্ডার করেছিলাম। তো ওনারা খুব সুন্দরভাবে ওই চারাগুলো ডেলিভারি করেছিলেন আমাকে, তো তারপরেই আমি ওগুলোকে রোপণ করেছিলাম। এটা অনলাইনে আপনি জোগাড় করে নিয়েছিলেন। আচ্ছা, আমরা একটু হ্যাঁ হ্যাঁ। চাষ পদ্ধতি নিয়ে যদি জানতে চাই, এই যে যেহেতু এটা একটা ঘেরা জায়গার মধ্যে একটা হ্যাঁ। পলি হাউসের মধ্যে চাষটা হচ্ছে, সেক্ষেত্রে তো যন্ত্রপাতিও এখানে যাবে না, কতটা খোঁড়াখুড়ি করতে হবে, কিভাবে করলেন এই ব্যাপারটা একটু বলুন। আচ্ছা, প্রথমে আমি বলি, তো এটা হচ্ছে আপনার এক একটা গাছের মানে একটা গাছ থেকে আর একটা গাছের যে দূরত্ব, সেটা হচ্ছে আপনার 30 সেন্টিমিটার রাখতে পারেন বা 40 সেন্টিমিটার এরকম রাখতে পারেন। তো মানে একটা গাছ আপনার 1 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে চলে আসবে। ঠিক আছে। তো আপনি যদি একবার এই চারা রোপণ করেন, তাহলে গত 4 বছর আপনাকে আর কোনোভাবে কোনো চারা রোপণ করতে হবে না। ওগুলোকে পরিচর্যা করলে ওগুলো থেকে আপনি 4 বছর ধরে ফুল পাবেন। হ্যাঁ, একই হারে ফুল পাওয়া যাবে? হয়তো মানে আপনার উৎপাদনটা লাস্টের দিকে কিছুটা হলেও কমতে পারে, সেটা কিন্তু আপনি আপনি এখনো তো হাতে কলমে দেখেননি, আপনি তো 2 বছর না করছেন। না, হ্যাঁ আমি তো এই 2 বছর করছি, তো আমি তো জানি না ওটা। তো আপনার এটা লাগাতে হয় আপনার জমিটা যেটা থাকবে আপনার, সেটা একটু উঁচু করলেন, মানে শেডের ভিতরে যেটা উঁচু করলেন, যাতে নিকাশি অবস্থাটা ভালো হয়। ঠিক আছে। এবং আপনি ওই উঁচু করে ওর নিচে আপনি স্টোন চিপ জাতীয় কিছু ব্যবহার করতে পারেন, যাতে জলটা খুব ভালোভাবে বাইরে বাইরে বেরিয়ে যেতে পারে। গাছের গোড়ায় জল জমা থাকলে এটা গাছের জন্য খুব ক্ষতি হতে পারে। এবং আপনার কুচি পাথর দেওয়া? হ্যাঁ মানে একদম তলায় যখন আপনি বেডটা করবেন, মানে আপনার ওই যার উপর চারাটা আপনি লাগাবেন, চওড়া একটা বেডের মতন করবেন। তো ওর নিচে আপনি কুচি পাথর জাতীয় কিছু দিলে, যাতে জলটা আপনার খুব ভালোভাবে বেরিয়ে যায় বাইরে, যাতে গাছের গোড়ায় জল জমতে না পারে। তাহলে আপনার চারাগুলো খুব স্বাস্থ্য সচেতন থাকবে এবং আপনার ফুল খুব ভালো পাওয়া যাবে আর কি। আচ্ছা, আর মাটিটা তৈরি করার সময়ও একটু বালি টালি দিয়ে ফাঁপানো হয়? অল্প কিছু বালি এবং আপনার গোবর সার দিতে পারেন, মানে যেগুলো খুব ভালোভাবে পচে গেছে এরকম জাতীয় গোবর সার আপনি ব্যবহার করতে পারেন তুষও দেয় মাটিটা। অনেকে। হ্যাঁ, মিক্স করার সময়। আচ্ছা, আপনি কি তুষ দিয়েছিলেন? না, আমি তুষ ঠিক ব্যবহার করিনি, তো আমি বাড়ির গোবর সার এবং কিছু বালি দিয়ে তৈরি করেছিলাম মাটিটা। মাটি তৈরি হয়ে যাওয়ার পরে এবারে ওই 1 স্কোয়ার ফিটের মধ্যে একটা করে, অর্থাৎ তিরিশ হ্যাঁ, বা একটা করে চল্লিশ চারা। সেন্টিমিটার করে ফাঁক করে আপনি হ্যাঁ, এগুলো পুঁতলেন। আচ্ছা, আপনার কতটা জমি? 4 কাঠা? আমার 4 কাঠা। 4 কাঠাতে কতগুলো চারা গাছ লাগানো যায়? তো 4 কাঠার উপর আপনার ধরুন ওই স্ট্রাকচারটা তৈরি করে এবং পাশে আপনার যাতায়াতের জন্য জায়গা, বা ধরুন ওই ইরিগেশন সিস্টেম মানে আপনার জলসেচ ব্যবস্থার জন্য যে জায়গাটুকু ছাড়া যায়, সেইটুকু ছেড়ে আমার দাঁড়িয়েছে 2500 স্কোয়ার ফিট। তো এর মধ্যে যেহেতু 1 স্কোয়ার ফিটে একটা করেই গাছ আসবে, তো আমার 2500টি গাছ আপাতত আছে। আচ্ছা, সার বলতে আপনি বললেন যে জৈব সার দিয়ে, গোবর সার দিয়ে হুম। করেছেন, এরপরে হ্যাঁ রাসায়নিক সার কিছু দেওয়ার দরকার আছে? হ্যাঁ, রাসায়নিক সার আপনি ইউরিয়া বা 10-26 জাতীয় কিছু ব্যবহার করতেই পারেন। সেটা কখন? সেটা আপনার ওই কুড়ি যখন আসবে তার কিছুদিন আগে, এবং ফুল তুলে নেওয়ার পরে, মানে পরবর্তী সিজন যখন তৈরি হবে তার আগে আপনি ওটাকে ব্যবহার করতে পারেন মাটি আপনি করার সময়। আপনি কি করেছিলেন? আমিও তাই করেছিলাম, মানে ধরুন কুড়িটা আসার কিছুদিন আগে, মানে গাছটা লাগালাম, গাছটা লাগানোর প্রায় 4 থেকে 5 মাস পরে প্রথম কুড়ি আসবে। তো আমি ওই 3.5 মাসের মাথায় প্রথমবার ওই ইউরিয়া 10-26 এই জাতীয় রাসায়নিক সার দিয়ে মাটিটাকে কুড়েছিলাম। তারপরে ফুল তুলে নেওয়ার পর আবার যখন দ্বিতীয়বারের জন্য গাছ তৈরি হবে তখন দিয়েছিলাম। আর এমনি পোকামাকড় লাগে? পোকামাকড় বলতে আপনার ওই সাদামাছি একটু দেখা যায়। আর এমনি খুব সমস্যা হচ্ছে আপনার এই জারবেরার ক্ষেত্রে, যদি আপনার ওই ভিতরে জলীয় বাষ্প মানে হিউমিডিটি যদি খুব বেশি হয়, তাহলে আপনার গোড়া পচা জাতীয় একটা রোগ দেখা যায়। তো আপনার এর জন্য গ্রিন হাউসের ভিতরে সবসময় আবহাওয়াটা ঠিকঠাক মেনটেন করতে হয়। বেশি জল দিলেই সমস্যা, কারণ বেশি জল দিলে আপনার গাছে ধসা লেগে যেতে পারে। তো এই কারণেই জল কম দিতে হবে, নিকাশি ব্যবস্থা ভালো রাখতে হবে। বেশ। আর গোড়াটা কি সবসময় ভিজে থাকা দরকার? না, এটা আপনার জল
দিনে একবার, মানে যাতে খুব ভিজেও না থাকে বা খুব শুকনোও না থাকে, মডারেট টাইপের। মানে ধরুন দিনে একবার দিলেন, বা আর তারপরের দিনে পরে তারপরের দিনে আবার দিলেন, যাতে মাটিটা সবসময় হালকা ভিজে থাকে, খুব বেশি ভিজে থাকলেও সমস্যা। আচ্ছা, অনুখাদ্য কিছু দেওয়ার দরকার আছে? অনুখাদ্য আপনার মানে যদি আপনার গাছ ঠিকঠাক ভাবে মানে বড় হয়, বা গাছের গ্রোথ যেটা বলে সেটা যদি ভালো থাকে, তাহলে অনুখাদ্য ব্যবহার নাও করতে পারেন। আর যদি মানে গাছ খুব বড় না হয় বা ছোট থাকে, তাহলে দিলে ভালো। আপনি দেননি? না, আমার ক্ষেত্রে সেটা প্রয়োজন পড়েনি। বেশ। আচ্ছা, এবারে আমি একটু জানবো যে এই যে খরচটা হলো মোটামুটি ধরুন কাঠামোর খরচ, চাষ করবার জন্য যে খরচ, চারা থেকে শুরু করে সার টারের যে খরচগুলো বলছেন, এগুলো কিরকম খরচ হয়? চারা ধরুন আমার পড়েছিল 30 টাকা চারা পড়েছিল। তো আমার 2500 চারা লেগেছিল। তো ওখানে চারার খরচ পড়েছিল প্রায় 75,000-এর কাছাকাছি। এবার আপনি ধরুন এই জলসেচ বলুন বা রাসায়নিক সার, এগুলো ধরে আরো ধরুন 25 থেকে 30 হাজার টাকা হবে। তো মানে প্রায় লাখখানেক 2.5 লাখ। টাকার কাছাকাছি খরচ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই লাখখানেক টাকা খরচ হলো। এবার বিক্রির কথা জিজ্ঞেস করব। আচ্ছা, হুম। বিক্রি কি সমস্যা একটা? বলছেন তো প্রচুর ডিম্যান্ড। হ্যাঁ, ডিমান্ড তো আছে। তো বিক্রির সমস্যা বলতে আমার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, যেহেতু আমার কাছাকাছি মার্কেট ছিল ফুলের। তো ওখানে লোকাল যে সমস্ত ফুলের দোকানদার আছে, তো ওনারা আমার বাড়ি থেকে নিয়ে যেতেন। বা আমি হাওড়ার, যে আপনি শুনেছেন হয়তো মল্লিক বাজার বলে যে ফুলের মার্কেটটা রয়েছে, তো ওখানেও আমি পাঠাতে সক্ষম হয়েছিলাম। আমাদেরকে ওখান থেকেও ফোন কল আসতো, যখন আমার আস্তে আস্তে ধীরে ধীরে লোকে জানতে পারে যে এখানে এরকম চাষবাস হচ্ছে, তো তখন প্রথম আচ্ছা। দিকে আমি লোকাল মার্কেটেই সেল করতাম। আচ্ছা, কিরকম পাওয়া যায় ফুলের দাম? আচ্ছা, এই ফুলের দাম আপনি ধরুন পাইকারি হিসেবে 15 থেকে 20 টাকার মধ্যে দাম থাকে পার পিস। এমনিতে বোধহয় সিঙ্গেলই তো প্রচুর দাম পাওয়া যায়, মানে যখন কিনতে যাচ্ছি। কিন্তু চাষি 15 থেকে 20 টাকা এক একটা ফুলের দাম পাচ্ছেন, মানে আপনি হ্যাঁ, অন্তত হ্যাঁ। পাচ্ছেন। হ্যাঁ, এরপরে আপনার ধরুন যখন এর চাহিদা একটু বাড়বে, তখন এটা 15, 20 থেকে 25 টাকাও হতে পারে। এটা আপনার যখন যেমন চাহিদা থাকে সেরকম অনুযায়ী, তবে 15 থেকে 20 টাকার নিচে পাবেন না আপনি। মানে তাহলে আমি তো পাইনি। আচ্ছা, আপনার কিরকম ফুল হবে 2500 গাছে? আপনার এক একটা গাছ ধরুন বছরে প্রায় 15 থেকে 20টা ফুল দেবে। তাহলে তো অনেকটা, মানে 15টা যদি ফুল ধরি তাহলে 2500-র সঙ্গে 15 গুণ করি বা 20টা যদি গুণ করি তাহলে সহজ হবে। সেটা হচ্ছে 50,000 প্রায় হুম। ফুল হয়ে যাবে। 50,000-এর সঙ্গে যদি আমি 10 টাকাও গুণ করি, তাহলেও প্রায় 5 লাখ টাকা। হ্যাঁ, তো 5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা খরচ। আপনি লজিস্টিক খরচ আছে হয়তো, সেটাও নিয়ে যাওয়া নিয়ে আসা এই সমস্ত যে খরচ, সেগুলো আরও যদি 50,000 বাদ দিয়ে, মানে 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা তো মোটামুটি আপনার ওই চার কাঠাতে চলে আসবে বছরে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে এটা তো অন্য যে কোনো চাষের চেয়ে অনেক বেশি লাভজনক। হ্যাঁ, মানে এটা যদি আপনি পরিচর্যা ঠিক করে করতে পারেন, তাহলে এটা লাভজনক বটে। তবু এটার খুব একটা, মানে ফুলের চাষ বা এই ধরনের চাষের খুব একটা প্রচার হচ্ছে না। এটার পিছনে কি মানে প্রচুর খাটাখাটনির বিষয়টা রয়েছে, যত্ন আত্তির ব্যাপারটা রয়েছে? হ্যাঁ, মানে আপনার ওই যত্ন তো একটু করতেই হবে, কারণ এটা বুঝতেই পারছেন শীতের দেশের ফুল। তো আমাদের এই বাঁকুড়ার কন্ডিশনে যদি বলেন, যেখানে টেম্পারেচার সবসময় 40 থেকে 45-এর মধ্যে, গ্রীষ্মকালের কথা বলছি আমি, তো ঘোরাঘুরি করে, তো তখন একটু মানে বেশি করে একটু ব্যবস্থাপনা করতে হয়, যাতে আপনার তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে থাকে। এবং তাছাড়াও আপনার তো বললাম, যদি গোড়া ঠিকঠাক ভাবে পরিষ্কার না হয়, তাহলে তো মানে, আর একবার যদি এই একটা মানে গাছে যদি কোনো রকম ভাবে কোনো ইনফেকশন হয়, তাহলে পুরো গ্রিন হাউসটা এফেক্টেড হবে। তো সুতরাং একটু তো মানে আপনার ব্যবস্থাপনা ঠিকঠাক করে করতে হবে। করতেই হবে। আর তাছাড়া ইনিশিয়ালি মানে শুরুর দিকে ইনি- খরচটাও একটু হ্যাঁ, বেশি শুরুর আছে। দিকে খরচা খুবই বেশি। হুম। তো এর জন্য অনেকে হয়তো এটাকে করতে চাইছেন না। তবে আমার সাজেশন, বা আমি বলতে পারি, যদি কোনো চাষি ভাই এটাকে করেন, তাহলে তিনি লাভবান হবেন। বিমানবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য। আশা করব আপনার উদাহরণ থেকে চাষি বন্ধুরা উৎসাহিত হবেন এবং তারা এই চাষে আগ্রহ দেখাবেন এবং চাষকে লাভজনক করে নেবেন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি।